হ্যালো, ওয়েলকাম টু সলিউশন একাডেমি। আজকে ডাব্লিউবিপি কনস্টেবল মেন্স 2018 জিকের অল কোশ্চেন নিয়ে আলোচনা করা হবে। তাহলে আজকের কোশ্চেনগুলো দেখা যাক কি আছে। তাহলে আজকের প্রথম কোশ্চেন হলো, জার্মান সিলভার তৈরি করতে নিম্নের কোন উপাদানগুলি প্রয়োজন? তামা, টিন, সীসা, তামা, দস্তা, নিকেল, তামা, টিন, লোহা, তামা, সীসা, নিকেল। তাহলে বলেছে জার্মান সিলভার তৈরি করতে নিম্নের কোন উপাদানগুলি প্রয়োজন হয়? তাহলে জার্মান সিলভার তৈরি করতে গেলে কোন উপাদানগুলি প্রয়োজন? তাহলে জার্মান সিলভার তৈরি করতে গেলে প্রয়োজন হলো তামা, দস্তা ও নিকেল। তামা, দস্তা এবং নিকেল প্রয়োজন হয়। গুরুত্বপূর্ণ সংকর ধাতু ও তার উপাদান। তাহলে পিতল তৈরি করতে গেলে কোন ধাতুর প্রয়োজন? কোন উপাদানগুলির প্রয়োজন? পিতল ধাতুর কোন উপাদানগুলি? তামা ও দস্তার প্রয়োজন। তামা ও দস্তার প্রয়োজন। কাঁসা তৈরি করতে গেলে কোন উপাদান প্রয়োজন? তামা এবং টিন। ব্রোঞ্জ, তামা ও টিন। তাহলে পিতল ধাতুর যদি করতে যাই, তাহলে তাহলে কোন উপাদানগুলি? তামা সিইউ এবং দস্তা জেডেন। কাঁসা, তামা সিইউ এবং টিন এসএন। ব্রোঞ্জ, তামা সিইউ এবং টিন এসএন। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক কি বলেছে। এটি বলেছে পৃথিবীর উচ্চতম মালভূমি কি? পামির মালভূমি, তিব্বত মালভূমি, ছোটনাগপুর মালভূমি, আনাতোলিয়া মালভূমি। তাহলে পৃথিবীর উচ্চতম মালভূমি কি? তাহলে এটি হবে পামির মালভূমি। তাহলে পামির মালভূমি পৃথিবীর সর্বোচ্চ মালভূমি বলে। একে পৃথিবীর ছাদও বলা হয়। পামির মালভূমি পৃথিবীর সর্বোচ্চ মালভূমি বলে একে পৃথিবীর ছাদও বলা হয়। তিব্বত মালভূমি, ভারতের লাদাখ মালভূমি সবই উচ্চ মালভূমি। তিব্বত মালভূমি, ভারতের লাদাখ মালভূমি সবই উচ্চ মালভূমি। ভারতের উচ্চতম মালভূমি হলো লাদাখ। তাহলে ভারতের উচ্চতম মালভূমি হলো লাদাখ। দাক্ষিণাত্যের ডেকান ট্রাপ লাভা গঠিত মালভূমি। তাহলে দাক্ষিণাত্যের ডেকান ট্রাপ মালভূমিটি একটি লাভা গঠিত মালভূমি। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এটি বলেছে ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 বছর থেকে 18 বছর করা হয়েছে? 73তম, 42তম, 44তম, 61তম। তাহলে ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 থেকে 18তম করা হয়েছে? 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। তাহলে 1989 সালে ভারতীয় সংবিধানের 61তম সংশোধনীর দ্বারা মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে। প্রতি বছর 25শে জানুয়ারি দিনটি ভারত জাতীয় ভোটার দিবস হিসেবে পালিত হয়। বর্তমান মুখ্য নির্বাচন কমিশন, বর্তমানে মুখ্য নির্বাচন কমিশন এটা কেটে দাও, এটা হবে জ্ঞানেশ কুমার। এটা হবে জ্ঞানেশ কুমার। মুখ্য নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার। এটা এখন ইনি এখন নেই, তাই জন্য এখন জ্ঞানেশ কুমার হবে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এটি বলেছে ভারতের ম্যানচেস্টার কাকে বলে? ইন্দোর, আহমেদাবাদ, নাগপুর, ভাদোদরা। তাহলে ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? আহমেদাবাদকে বলা হয়। 2017 সালে ইউনেস্কো আহমেদাবাদ শহরকে বিশ্ব ঐতিহ্যবাহী শহর হিসাবে গণ্য করেছে। ভারতের প্রথম ওয়ার্ল্ড হেরিটেজ সিটির তকমা পায় এই শহর। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলে কোয়েম্বাটুরকে। হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলে লোথালকে। হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার কাকে বলে? লোথালকে বলা হয়। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম 2017 সালে ইউনেস্কো আহমেদাবাদকে
আহমেদাবাদ শহরকে বিশ্ব ঐতিহ্যপূর্ণ শহর হিসাবে গণ্য করা হয়। তাহলে ইউনেস্কো কবে আহমেদাবাদকে বিশ্ব ঐতিহ্যপূর্ণ শহর হিসাবে গণ্য করেছে? 2017 সালে। তাহলে 2017 সালে ইউনেস্কো আহমেদাবাদ শহরকে বিশ্ব ঐতিহ্যপূর্ণ শহর হিসাবে গণ্য করা হয়। ভারত প্রথম ওয়ার্ল্ড হেরিটেজ সিটির তকমা পায় এই শহর। তাহলে ভারতের প্রথম ওয়ার্ল্ড হেরিটেজ সিটির তকমা পায় কোন শহর? আহমেদাবাদ। কত সালে? 2017 সালে। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে। তাহলে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোন শহরকে বলা হচ্ছে? কোয়েম্বাটুরকে বলা হচ্ছে। এবং হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয় লোথালকে। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এটি বলেছে সূর্যের শক্তির প্রধান উৎস কি? নাইট্রোজেন ও ক্লোরিন, হাইড্রোজেন ও নাইট্রোজেন, হিলিয়াম ও ক্লোরিন, হাইড্রোজেন হিলিয়াম। তাহলে সূর্যের শক্তির প্রধান উৎস হলো হাইড্রোজেন ও হিলিয়াম। সূর্য অত্যন্ত গরম গ্যাস দ্বারা গঠিত। তাহলে সূর্য অত্যন্ত গরম গ্যাস দ্বারা গঠিত। সূর্যই হলো সৌরজগতের তাপ এবং আলোর উৎস। সূর্যই হলো সৌরজগতের তাপ এবং আলোর উৎস। পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়। তাহলে পৃথিবীর চেয়ে সূর্য কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। সূর্যের বাইরের দিকের উষ্ণতা প্রায় 6000 ডিগ্রি সেলসিয়াস। তাহলে সূর্যের বাইরের দিকের উষ্ণতা কত? এটা উষ্ণতা হবে, উষ্ণতা 6000 ডিগ্রি সেলসিয়াস। প্রাচুর্যময় গ্যাস হাইড্রোজেন ও হিলিয়াম। প্রাচুর্যময় গ্যাস কোনগুলো? হাইড্রোজেন এবং হিলিয়াম। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এটি বলেছে কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? নর্মদা, কৃষ্ণা, কাবেরী, গোদাবরী। তাহলে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরীকে। দক্ষিণ ভারতের গঙ্গা নামে পরিচিত, দক্ষিণ ভারতের গঙ্গা নামে পরিচিত নদী হলো গোদাবরী। নদী হলো গোদাবরী নদী। গোদাবরী নদী মহারাষ্ট্রের নাসিক জেলার, গোদাবরী নদীটি মহারাষ্ট্রের নাসিক জেলার ত্রিম্বক উচ্চভূমি থেকে উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এটি দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। তাহলে এটি মহারাষ্ট্রের নাসিক জেলার ত্রিম্বক উচ্চভূমি থেকে ত্রিম্বক উচ্চভূমি থেকে উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এটি দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। দ্য লার্জেস্ট রিভার অফ পেনিনসুলার ইন্ডিয়া ইজ গোদাবরী। দ্য লার্জেস্ট রিভার অফ পেনিনসুলার ইন্ডিয়া ইজ গোদাবরী। গোদাবরী ইজ নোন অ্যাজ দক্ষিণ গঙ্গা। গোদাবরী ইজ নোন অ্যাজ দক্ষিণ গঙ্গা। Godavari river is known as the Ganges of South India. তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এটি বলেছে দাক্ষিণিকের উল কাকে বলা হয়? জিঙ্ক ব্রোমাইড, জিঙ্ক অক্সাইড, জিঙ্ক ক্লোরাইড, জিঙ্ক নাইট্রেট। তাহলে জিঙ্ক অক্সাইডকে বলা হয় দার্শনিকের উল। অয়েল অফ ভিট্রিয়ল বলা হয় সালফিউরিক অ্যাসিডকে। অয়েল অফ ভিট্রিয়ল বলা হয় অয়েল অফ ভিট্রিয়ল বলা হয় সালফিউরিক অ্যাসিডকে। তাহলে অয়েল অফ ভিট্রিয়ল কাকে বলা হয়? সালফিউরিক অ্যাসিডকে। মিউরিটিক অ্যাসিড হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে মিউরিটিক অ্যাসিড হলো একটি হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওলিয়াম হলো ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। তাহলে অয়েল অফ ভিট্রিয়ল বলা হয় সালফিউরিক অ্যাসিডকে। মিউরিটিক অ্যাসিড হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওলিয়ামা হলো ওলিয়ামা হলো ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক।
এটি বলেছে বাতাসের নাইট্রোজেন ডাইজনের শতকরা পরিমাণ কত? বাতাসে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত? 16.8%, 0.04%, 20%, 78.09%। তাহলে বাতাসে নাইট্রোজেনের শতকরার পরিমাণ হলো 78.09%। বায়ুমণ্ডলের যেসব গ্যাসীয় উপাদান আছে সেগুলির মধ্যে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি। নাইট্রোজেন গ্যাস N2। তাহলে বায়ুমণ্ডলে যেসব গ্যাসীয় উপাদান আছে সেগুলির মধ্যে নাইট্রোজেনের গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি। তাহলে নাইট্রোজেন N2 78.084%, অক্সিজেন O2 20.946%, আর্গন AR 0.9340%, 0.9340%, এবং কার্বন ডাই অক্সাইড CO2 0.0397%। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এটি বলেছে সম্প্রতি সর্বপ্রথম ভারতবর্ষের কোন রাজ্যে মানবদেহী পুলিশ রোবট কেপি বোটকে কাজে নিযুক্ত করা হয়েছে? পশ্চিমবঙ্গ, কর্ণাটক, কেরালা, অন্ধ্রপ্রদেশ। তাহলে কেরালা রাজ্যে। কেরালা পুলিশের কাজে রোবট ব্যবহার করার ক্ষেত্রে দেশের প্রথম রাজ্য হয়ে উঠেছে। তাহলে কেরালা পুলিশের কাজে রোবট ব্যবহার করার ক্ষেত্রে দেশের মধ্যে প্রথম রাজ্য হয়ে উঠেছে। কেরালার রাজধানীর নাম কি? তিরুবনন্তপুরম। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এটি বলেছে নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজত্বকালে তৈরি হয়েছিল? স্কন্দগুপ্ত, প্রথম কুমারগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, সুমদ্রগুপ্ত। তাহলে প্রথম কুমারগুপ্তর আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল। দ্বিতীয় চন্দ্রগুপ্তের মৃত্যুর পর তার পুত্র প্রথম কুমারগুপ্ত রাজা হয়েছিল। তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা করেছিলেন। তার উপাধি ছিল মহেন্দ্রাদিত্য। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এটি বলেছে ভারতবর্ষের কোন রাজ্যে ফণী সাইক্লোনের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা। তাহলে উড়িষ্যা রাজ্যে ভারতবর্ষের ফণী সাইক্লোনের জন্য সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। তাহলে এখানে কিছু বিভিন্ন ঘূর্ণিঝড়ের নামকরণকারী দেশের তালিকা। আইলা মালদ্বীপ নাম করেছে, ফণী নিসর্গ বাংলাদেশ নামকরণ করেছে, আমপান ও সিত্রাং থাইল্যান্ড নাম করেছে, টাউকটি মায়ানমার, ইয়াস বা জস ওমান নামকরণ করেছে, জাওয়াত সৌদি আরব নামকরণ করেছে, মোকা ইয়েমেন নামকরণ করেছে। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। বলছে সিন্ধু সভ্যতার নিম্নের কোন ধাতুটির ব্যবহার ছিল না? লোহা, তামা, ব্রোঞ্জ, রূপা। তাহলে সিন্ধু সভ্যতায় লোহা ধাতুটির ব্যবহার ছিল না। হরপ্পা সভ্যতার মানুষ লোহার ব্যবহার জানতো না। হরপ্পা সভ্যতার মানুষেরা ঘোড়ার ব্যবহার জানতো না। সিন্ধু সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে প্রথম আবিষ্কৃত হয় হরপ্পা। হরপ্পা সভ্যতা ছিল একটি নগরকেন্দ্রিক উন্নত সভ্যতা। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এটি বলেছে নিম্নের আন্দোলনগুলি ঘটনাক্রমে সাজান। স্বদেশী আন্দোলন, খিলাফত আন্দোলন, হোম রুল আন্দোলন এবং আইন অমান্য আন্দোলন। তাহলে স্বদেশী আন্দোলন, এই স্বদেশী আন্দোলনটা কবে ঘটেছিল? স্বদেশী আন্দোলন ঘটেছিল 1905 সালে। খিলাফত আন্দোলন কবে ঘটেছিল? 1916 সালে। হোম রুল আন্দোলন কবে ঘটেছিল? হোম রুল আন্দোলনটা কবে ঘটেছিল? হোম রুল আন্দোলন ঘটেছিল 1916 সালে। 1916 সালে হোম রুল আন্দোলন ঘটছে। খিলাফত আন্দোলন
1919 সালে। আর আইন অমান্য আন্দোলন 1930 সালে। তাহলে 1905 সালে স্বদেশী আন্দোলন, 1916 সালে হোম রুল আন্দোলন, 1919 সালে খিলাফত আন্দোলন, আর আইন অমান্য আন্দোলন 1930 সালে। তাহলে এটি হবে। তাহলে তাহলে দেখা যাক। স্বদেশী আন্দোলন 1905, হোম রুল আন্দোলন 1916, খিলাফত আন্দোলন 1919, আইন অমান্য আন্দোলন 1930। তাহলে স্বদেশী আন্দোলন কবে ঘটছে? 1905 সালে। হোম রুল আন্দোলন কবে ঘটছে? 1916 সালে। খিলাফত আন্দোলন কবে ঘটছে? 1919 সালে। আইন অমান্য আন্দোলন কবে ঘটছে? 1930 সালে। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। ভারতবর্ষের কোন রাজ্যে সম্পত্তি হনুমানকে ক্ষতিকর পশু বলে ঘোষণা করা হয়েছে? রাজস্থান, হিমাচল প্রদেশ, কর্ণাটক, কেরালা। তাহলে হিমাচল প্রদেশে। মনে রেখো, হিমাচল প্রদেশ 2015 সালে ভারতে প্রথম প্যারাগ্লাইডিং বিশ্বকাপ আয়োজন করেছিল। তাহলে মনে রেখো, হিমাচল প্রদেশ 2015 সালে ভারতে প্রথম প্যারাগ্লাইডিং বিশ্বকাপের আয়োজন করেছিল। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নিম্নের কোন কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়? নিম্নের কোনটি কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়? ফোরটান, কবল, ম্যাকিনটোশ, প্রোলগ। তাহলে ম্যাকিনটোশ। ম্যাকিনটোশ হলো একটি বিখ্যাত কম্পিউটার সিরিজ। তাহলে ম্যাকিনটোশ হলো একটি বিখ্যাত কম্পিউটার সিরিজ। জনপ্রিয় কিছু প্রোগ্রামিং ভাষা: সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, অ্যালগল, ফরটান, কবল। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এটি বলেছে রাহি স্বর্ণবাদ কোন খেলার সাথে যুক্ত? হকি, টেবিল টেনিস, শুটিং, ব্যাডমিন্টন। তাহলে শুটিং খেলার সঙ্গে যুক্ত রাহি স্বর্ণবাদ। শুটিং খেলার সাথে যুক্ত ছিলেন। গুরুত্বপূর্ণ কিছু প্লেয়ার ও তারা যে খেলার সাথে সঙ্গে যুক্ত উল্লেখ করা হলো: নীরজ চোপড়া, জ্যাভলিন থ্রো, কর্ণম মালেশ্বরী, ভারোত্তোলন, স্মৃতি মান্ধানা, ক্রিকেট, পিভি সিন্ধু, ব্যাডমিন্টন, মিতালি রাজ, ক্রিকেট, ঝুলন গোস্বামী, ক্রিকেট, সুনীল ছেত্রী, ফুটবল, বাইচুং ভুটিয়া, ফুটবল, রানী রামপাল, হকি, বিশ্বনাথ আনন্দ, দাবা, সাইনা নেহওয়াল, ব্যাডমিন্টন, শরৎ কমল, টেবিল টেনিস, মনিকা বাট্রা, টেবিল টেনিস, মীরাবাই চানু, ভারোত্তোলন, বুলা গোস্বামী, বুলা চৌধুরী, সাঁতার। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? ব্যাডমিন্টন, পোলো, ক্রিকেট, হকি। তাহলে হকি খেলার সাথে যুক্ত আগা খান কাপ। আগা খান কাপ হকি। বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত কাপ বা ট্রফির তালিকা: আগা খান কাপ হকি, বেটন কাপ হকি, আজারান সাউ কাপ হকি, ধ্যানচাঁদ ট্রফি হকি, নেহেরু ট্রফি হকি, বোট রেস, রঞ্জি ট্রফি ক্রিকেট, দেওধর ট্রফি ক্রিকেট, সিকে নাইডু ট্রফি ক্রিকেট, ডুরান্ড কাপ ফুটবল, রোভার্স কাপ ফুটবল, সন্তোষ ট্রফি ফুটবল, ফেডারেশন কাপ ফুটবল, ওয়েফা কাপ ফুটবল, কোপা আমেরিকা ফুটবল, থমাস কাপ ব্যাডমিন্টন, রাইডার কাপ গলফ। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কেলভিন কিসের একক? কম্পন, ভর, তাপমাত্রা, তাপ। তাহলে কেলভিন এতে একটি তাপমাত্রার একক। কেলভিন কে হলো তাপমাত্রার এসআই একক। তাপের এসআই একক হলো জুল।
নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। ফ্রিডম বিহাইন্ড বার্স কার লেখা? শেখ আবদুল্লাহ, কিরণ বেদী, নেলসন ম্যান্ডেলা, ঋষি অরবিন্দ ঘোষ। তাহলে ফ্রিডম বিহাইন্ড বার্স এটি কিরণ বেদীর লেখা। কিরণ বেদী ভারতের প্রথম ভারতীয় মহিলা আইপিএস অফিসার। ফ্রিল্যান্স গভর্নেন্স, ক্রিয়েটিং লিডারশিপ, এম্পাওয়ারিং ওয়েমেন অ্যাজ আই সি, ডেয়ার টু ডু, ফর দ্য নিউ জেনারেশন শীর্ষক বইটিগুলি লিখেছেন কিরণ বেদী। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নিচের কোনটি খারিফ শস্য? পাট, আলু, গম, শসা। তাহলে পাট শস্যটি নিচের একটি খারিফ শস্য। রবি শস্য গম, ছোলা, তৈলবীজ প্রভৃতি। অক্টোবর নভেম্বর বপন করে, ফেব্রুয়ারি মার্চে ফসল তোলা হয়। খারিফ শস্য ধান, পাট, ভুট্টা, জোয়ার, বাজরা প্রভৃতি। জুন জুলাই মাসে বপন করে, নভেম্বর ডিসেম্বরে ফসলটা তোলা হয়। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন কে, ভিটামিন এ। তাহলে স্কারভি রোগ হয় ভিটামিন সি এর অভাবে। ভিটামিন এ এর অভাবজনিত রোগগুলি হলো রাতকানা ও ফিনোডার্মা। ভিটামিন ই বেরি রোগ হয়। ভিটামিন ডি রিকেট শিশুদের ও অ্যাস্টিম্যালেসিয়া রোগ হয়। ভিটামিন কে রক্তক্ষরণ হয়। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এটি বলেছে ভারতের দীর্ঘতম নদী কি? হোয়াংহো, মিসিসিপি, মৌসুরি, আমাজন, নীল। তাহলে পৃথিবীর দীর্ঘতম নদী কি? নীল। পৃথিবীর দীর্ঘতম নদীটি হলো আফ্রিকার নীল নদ। তাহলে পৃথিবীর দীর্ঘতম নদীটি কি? আফ্রিকার নীল নদ। ভারতের দীর্ঘতম নদী হলো গঙ্গা। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। বিভিন্ন মৌলের বিভিন্ন পরমাণু নিউট্রন সংখ্যা এক কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন হলে তাকে কি বলে? তাহলে বিভিন্ন মৌলের যখন বিভিন্ন পরমাণুর নিউট্রন সংখ্যা এক কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন, তখন তাকে বলে আইসোসোমার, আইসোটোপ, আইসোটোন, আইসোবার। তাহলে কোনটি বলে? আইসোটোন বলে। আইসোটোন বলে। যেসব পরমাণুর প্রোটন সংখ্যা বিভিন্ন কিন্তু নিউট্রন সংখ্যা এক তাদের আইসোটোন বলে। যেমন P15, P31, C16, 32। এদের প্রোটন সংখ্যা ভিন্ন কিন্তু উভয়ের নিউট্রন সংখ্যা 16। এটি হবে P31, 15, P31, 16, S32 হলো। ভর সংখ্যা একই কিন্তু বিভিন্ন পারমাণবিক সংখ্যা বিশিষ্ট পরমাণুকে আইসোবার বলে। যেমন কে 1940, কে সিএ 2040। তাহলে কে 1940, সিএ 1940, সিএ 40। একটি মৌলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা একই কিন্তু নিউক্লিয়াসে বিভিন্ন সংখ্যক নিউট্রন থাকার জন্য ভর সংখ্যা বিভিন্ন হয়, তাদের আইসোটোপ বা সমসান্তিক বলে। হাইড্রোজেনের তিনটি সমসান্তিক বা আইসোটোপ আছে, যথা H11, H11, H21, H31। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এটি বলেছে নিম্নের কোন অসামান্য অবদানের জন্য শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয়? এটি হবে শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার।
তাহলে এটি বলেছে জল সংরক্ষণ, সাহিত্য, বিজ্ঞান ও প্রযুক্তি, পরিবেশ পরিবেশ সচেতনতা। তাহলে নিম্নের কোন অসামান্য অবদানের জন্য শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয়? বিজ্ঞান ও প্রযুক্তির জন্য। বিজ্ঞান ও প্রযুক্তির জন্য শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয়। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাসগুলি দায়ী? N2O3 এবং SO2 এবং NO2, NO2 এবং CO2, NO2 ও CO2। তাহলে কোনগুলো দায়ী? SO2 ও NO2, SO2 এবং NO2 এবং SO2 এবং NO2। তাহলে এইটা। অ্যাসিড বৃষ্টির জন্য সবচেয়ে বেশি দায়ী গ্যাস দুটির নাম সালফার ডাই অক্সাইড SO2 এবং নাইট্রোজেন ডাই অক্সাইড NO2। অ্যাসিড বৃষ্টির পিএইচ হলো 5.65 বা তারও কম। তাহলে আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।